ইমিগ্রেশন ব্রেক, হ্যাঁ? কতদিন পর্যন্ত তিনি ওভারস্টেয়ার থাকলে সেই আবেদনটি করতে পারবেন? বা এটির কি কোনো লিমিটেশন আছে কিনা? কন্টিনিউয়াসলি ২০ বছর যাবৎ এই দেশে থাকে, তাহলে কিন্তু উনি আন্ডার 20 ইয়ার্স বেসিসে উনি কিন্তু লিভ টু রিমেইন পেতে পারেন। একটা সময় ছিল আপনার হোম অফিস এই বা আপনার এনএইচএস এই বিষয়গুলোকে গুরুত্ব দিত না। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ইমিগ্রেশন ব্রেক, হ্যাঁ? কতদিন পর্যন্ত তিনি ওভারস্টেয়ার থাকলে সেই আবেদনটি করতে পারবেন? বা এটির কি কোনো লিমিটেশন আছে কিনা যে তুমি ৬ মাস ওভারস্টেয়ার হয়ে গেছে, তুমি আর এখন আবেদন করতে পারবে না। তুমি এখন হিউম্যান রাইটস গ্রাউন্ড এ যেতে পারবে না অথবা মেডিকেল গ্রাউন্ড এ যেতে পারবে না। তাহলে তোমার তুমি তো ৬ মাস বা বা ২ বছর আগে তোমার ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে। এতদিন তুমি কি করেছো? তামিম ভাই, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বর্তমানে ইমিগ্রেশন রুলের মধ্যে যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি 20 ইয়ার্স ধরে কন্টিনিউয়াসলি ২০ বছর যাবৎ এই দেশে থাকে, তাহলে কিন্তু উনি আন্ডার 20 ইয়ার্স বেসিসে উনি কিন্তু লিভ টু রিমেইন পেতে পারেন। এরকম আমাদের প্রচুর ক্লায়েন্ট রয়েছে যাদের আবেদন আমরা সাকসেসফুল করেছি এবং ইভেন প্রচুর আবেদন, ম্যাক্সিমাম আবেদন আমরা করেছিলাম সেম ডেজ। অনেকে বলে যে যারা অবৈধ তাদের জন্য বা যারা ওভারস্টেয়ার বা 20 ইয়ার্স ধরে আনডকুমেন্টেড আছেন তাদের অ্যাপ্লিকেশন করা যায় না, বাট এটা কিন্তু ট্রু না। আমরা প্রচুর আবেদন করেছি 20 ইয়ার্স এর আবেদন, যারা 20 বছর ধরে কন্টিনিউয়াসলি আছেন। আপনি যেটা বললেন ব্রেক, হ্যাঁ অফকোর্স এই 20 বছরের আবেদনের ক্ষেত্রে হোম অফিস যে জিনিসটা দেখতে চায় সেটা হচ্ছে যে তারা কন্টিনিউয়াসলি এদেশে আছে কিনা। কন্টিনিউয়াসলি যেমন আমার প্রচুর একটা কেস স্টাডি যদি আমি বলি তাহলে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। একজন লোক 2001 এ এই দেশে এসেছেন বাংলাদেশ থেকে অথবা ভিজিট ভিসা এসেছেন, এসে উনি ওভারস্টে করেছেন। ওনার কাগজপত্র উনি আর এক্সটেনশন বা কোনো কিছু করতে পারেন নাই, কোনো আবেদন করেন নাই। তারপর 2007 এর দিকে উনি আবারও বিকল্প কোনো পন্থায় উনি চলে যান হচ্ছে ফ্রান্সে। ফ্রান্সে গিয়ে ওখানে ৩-৪ বছর থেকে উনি আবার চলে আসেন ইউকেতে আবার অবৈধ পন্থায়। যেহেতু ওনার ভ্যালিড ভিসা নাই, অবভিয়াসলি কোনো লরি বা কোনো সামহাউ ডিফারেন্ট কোনো ইয়েতে। তো উনি আসার পর এভাবে উনি থাকতে 20 ইয়ার্স হয়ে গিয়েছিল। উনি যখন আবেদনটা করে তার আবেদনটা কিন্তু রিফিউজড হয়ে গিয়েছিল হোম অফিস কর্তৃক। কারণ হচ্ছে যে উনি কিন্তু দেখাতে পারেন নাই যে উনি কন্টিনিউয়াসলি ছিলেন। হয়তো উনি এসেছেন ২০০১ এ এবং ২০২১ এ হয়তো উনি 20 ইয়ার্স ওনার পুরোপুরি হয়ে যায়। কিন্তু উনি কিন্তু ২০ বছর থাকার পরও কন্টিনিউয়াসলি যেহেতু ছিলেন না। তো হোম অফিস যে জিনিসটা দেখতে চায় এই ক্ষেত্রে যে উনি এভরি ইয়ার এখানে প্রতি বছরের কোনো না কিছু ডকুমেন্টেশন ওনাকে সাবমিট করতে হবে টু প্রুভ দ্যাট হি হ্যাজ বিন লিভিং হিয়ার কন্টিনিউয়াসলি ইন দ্য ইউনাইটেড কিংডম উইদাউট এনি ব্রেক। সো এক্সকিউজ মি, তো যে জিনিসটা আসলে হোম অফিস দেখতে চায় সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি এদেশে আপনাকে থাকতে হবে এবং প্রতি বছরের কিছু না কিছু এভিডেন্স আপনাকে দিতে হবে। এটা হতে পারে যেমন আমাদের কাছে একটা অ্যাপ্লিকেশন এসেছিল। উনার উনি উনি ছিল 20 ইয়ার্স, কিন্তু দেখা গেছে যে উনি আসছে 2003 তে। তো 2023 তে কিন্তু উনি আবেদন করতে পারেন 20 বছরের ক্যাটেগরিতে। বাট প্রবলেম এখন দেখা গেছে যে উনার প্রথম ৩-৪ বছরের কোনো প্রকার এভিডেন্স ছিল না এবং দেয়ারফর হোম অফিস বলছে যে যদিও তুমি আসছো বা আমরা মেনে নিলাম, কিন্তু আমরা এটা মানছি না যে তুমি কন্টিনিউয়াসলি ছিলা। তুমি হয়তো কন্টিনিউয়াসলি ছিলা 2008 থেকে। তো অনেক সময় দেখা গেছে যে তাদের বিষয়গুলিকে খুব সূক্ষ্মভাবে চিন্তা করতে, বিশ্লেষণ করতে হয়। কারণ হচ্ছে দেখা যায় কি এখানে আপনি অনেকভাবে প্রুফ করতে পারেন যে আপনি এদেশে কন্টিনিউয়াসলি ছিলেন। এটা হতে পারে যে আপনি বিভিন্ন জায়গায় কাজ করেছেন, বিভিন্ন আ মস্কে আপনি রেগুলার নামাজ পড়েছেন, বিভিন্ন জায়গায় আপনি শপিং করেছেন, বিভিন্ন জায়গায় আপনি ডাক্তার দেখেছেন। যেমন স্পেশালি যারা জিপির তে রেজিস্টার্ড থাকে
তাদের যদি আপনার ফুল 20 ইয়ার্সের বা যতদিন থেকে উনি জিপিতে রেজিস্টার্ড, সেখান থেকে যদি রেকর্ড আনা যায় এবং যদি দেখা যায় যে উনি কন্টিনিউয়াসলি ডাক্তার দেখিয়েছেন, সেভাবে কিন্তু প্রুফ করা যেতে পারে। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা দেখেছি লাইক তারা যদি কোনো বিজনেস, তাদের যদি কোনো প্রকার ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, সেখানে যদি ট্রানজাকশন থাকে বা উনি যদি শপিং করে থাকেন, তাহলে দেখানো যায় যে উনি রেগুলার এখানে আছেন এবং ছিলেন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অকেশনে উনি অ্যাটেন্ড করেছিলেন, সেখানকার ডেট সহ ছবি রয়েছে, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। আপনাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন যারা এখানে আছে, সবার কাছ থেকে চিঠি আপনারা নিতে পারেন যে আপনি এদেশে আছেন, ছিলেন, কবে ওনারা আপনাকে কবে থেকে চিনে, জানে। সো all these things all together এগুলি যদি সাবমিট করা হয়। আর ভেরি ইন্টারেস্টিংলি আমি আপনাকে একটা বলি, সেটা হচ্ছে যে লোকটার কথা বললাম যে উনি 2003 তে এসেছেন, কিন্তু 2007 বা 8 থেকে হোম অফিস স্বীকার করছে যে আপনি ছিলেন। তার মানে এই যে প্রথম 4-5 বছর উনি জিপিও করেন নাই, অন্য কোনো কিছুতে ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছিল না। কিন্তু আমরা যখন তার সাথে কথা বললাম যে কোথায় ছিলেন আপনি, কি করেছেন, কিভাবে কি করতেন, আপনার জিপি ছিল না, আপনি ডাক্তার দেখিয়েছেন কিভাবে, তখন দেখা গেল যে উনি সামহাউ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট নিয়েছেন। এই যে হোমিওপ্যাথিক ডাক্তার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন এবং তার এভিডেন্স আছে, বা এই ডাক্তারকে যখন আমরা ইমেল করলাম, উনি আমাদেরকে এই সময়ের কখন উনি ট্রিটমেন্ট নিয়েছেন উনি আমাদেরকে দিয়েছেন। তো দিজ আর দ্য সলিড লাইক এভিডেন্স টু প্রুভ দ্যাট হি ওয়াজ হিয়ার। এবং যখন আমরা এই জিনিসটা সাবমিট করলাম, আপনার কোর্ট কিন্তু সরাসরি এটাকে আপনার ইভেন উইদাউট গোয়িং টু দ্য হিয়ারিং এটাকে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলেছে। সো এটা কিন্তু একটা বিরাট একটা ইয়ে। তো এখানে আরেকটা বিষয় আমি সম্পূরক জানতে চাই। এটা অনেকে জানতে চান। তো একজন ডকুমেন্ট থাকে না বা আনডকুমেন্টেড কেউ, সে তো জিপিতে তার রেজিস্ট্রেশনই কি নেবে? জিপি কি আনডকুমেন্টেড কারোর রেজিস্ট্রেশন নেয়? ব্যাংক কি একজন আনডকুমেন্টেড কারোর ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে দেয়? বা তিনি কেমন করে ব্যবসাই বা করবেন? জি। এই জিনিসগুলো তো একটা বড় চ্যালেঞ্জ। অফকোর্স আমির ভাই, একটা জিনিস আপনি দেখবেন যে এখন বিগত কয়েক বছর ধরে এই জিনিসগুলো কিন্তু বেশ মানে কড়াকড়ি চলছে। বাট একটা সময় আমি দেখেছি যে এখানে আপনার যারা এসেছিল লাইক 15, 20, 25 ইয়ার্স এগো, তারা কিন্তু এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট খুলতো। তারা জিপিতে রেজিস্ট্রেশন ইজ নট এ ইস্যু। সো ফার মাই আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে যারা এখানে আসবে প্রাইমারি কেয়ারটা কিন্তু পায়। জিপিতে রেজিস্ট্রেশন করতে কিন্তু তারা কখনো ভিসাটা চাওয়ার তাদের রাইট নেই। তারা চায় হচ্ছে আইডি আর প্রুফ অফ অ্যাড্রেস। As long as you can show something like passport or something as your ID or proof of address, any bill, any bank statement or anything, তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা খুলতে পারে। এবং প্রাইমারি কেয়ার যেটা কি জাস্ট নরমাল ডাক্তার দেখানো বা বিভিন্ন চিকিৎসা নেওয়া, সেটা আমার জানা মতে এটা এলিজিবল ফর এভরিওয়ান। ইভেন আপনার ইয়েতে আপনার এএনইতে যদি আপনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান, প্রাইমারি কেয়ার কিন্তু এটা ফ্রি অফ চার্জ ফর এভরিওয়ান, ইভেন ওভারসিজ ভিজিটর। কিন্তু যারা সেকেন্ডারি কেয়ার নিতে যাবে, সেকেন্ডারি কেয়ারের মধ্যে পড়ে হচ্ছে যেমন ধরুন আপনার কেউ কোনো প্রকার ট্রিটমেন্ট নিবে, স্পেশালি লাইক কোনো প্রকার সার্জারি করতে হবে, কোনো প্রকার হসপিটালে থাকতে হবে কিছুদিন ট্রিটমেন্ট নেওয়ার জন্য, বা কোনো টেস্ট করতে হবে, এই স্পেসিফিক জিনিসগুলোর জন্য কিন্তু যারা এখন চার্জ করে। আপনার একটা সময় ছিল আপনার হোম অফিস এই বা আপনার এনএইচএস এই বিষয়গুলোকে গুরুত্ব দিত না, কিন্তু বিগত কয়েক বছর ধরে আপনি দেখবেন প্রত্যেকটা হসপিটালে তাদের একদম ইমিগ্রেশন চেক করার জন্য, স্পেশালি যাদের ট্রিটমেন্ট দরকার, সেকেন্ডারি কেয়ার দরকার, যাদের কি বলে আপনার কোনো সার্জারি দরকার, এই বিষয়গুলো চেক করার জন্য, এগুলি করার আগে তারা কিন্তু চেক করে যে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাসটা আছে কিনা, তাদের লিভ টু রিমেইন রয়েছে কিনা। এবং অনেক সময় তারা ট্রিটমেন্ট দিলেও এটাকে কিন্তু চার্জ করছে। সো আমি বলবো যে জিপি ইজ নট এ প্রবলেম এট অল। জিপিতে রেজিস্টার এবং প্রাইমারি কেয়ারটা পেতেই পারে যদি আইডি এবং প্রুফ অফ অ্যাড্রেস জোগাড় করতে পারে।
That's all my answer. Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.